বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মানবেন্দ্র দেব, সদস্য কেন্দ্রীয় কমিটি CPB, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান গণ রাজনৈতিক জোট গর্জ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছেড়েছেন 2 মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করে। এসবি প্রধান গোলাম রসুল বাংলাদেশের একটি গণমাধ্যম BDnews24.com-কে বলেছেন, তিনি গত রাতে দেশের বাইরে গেছেন। জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর নামে মামলা হয়েছে। কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদকেও আসামি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেয়া হয়েছে। দুজন আত্মীয় তার সঙ্গে ছিলেন। এরপর যে তথ্যটি তা হচ্ছে, বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কমিশনারদের বিরুদ্ধে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে বৃহস্পতিবার এই মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। মামলার আর্জিতে বলা হয়, আসামিরা ষড়যন্ত্রমূলক ভোটারবিহীন দশম অর্থাৎ 2014 সালের নির্বাচন, একাদশ 2018 ও দ্বাদশ 2024 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করে এবং অধীনস্থদের উক্ত কাজ করতে বাধ্য করে। তারা অনিয়ম ও কারচুপির মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত এই 3টি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে। আসামিগণ তাদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করেন। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার পাশাপাশি গণতন্ত্র হত্যা করে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেন। এরপর আরেকটি তথ্য তা হচ্ছে, সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ভারত জানিয়েছে, প্রত্যাঘাতের পর পরিস্থিতি আরও জটিল করতে নয়াদিল্লি আগ্রহী নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যান এবং সেখানে তাকে এই কথা বলা হয়। তবে পাকিস্তান সামরিক আক্রমণ করলে ভারত তার যোগ্য জবাব দিবে। ভারত ও ইরানের 20তম যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আব্বাস আরাকচি। বৃহস্পতিবার যৌথ কমিশনের বৈঠকে অতিথিদের স্বাগত জানিয়ে দেয়া ভাষণে ভারতের এই মনোভাবের কথা স্পষ্ট করে জানিয়ে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এবং এরপরে সবশেষ আরেকটি ছোট্ট করে তথ্য তা হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারত আর পাকিস্তান দুই দেশই এবার থেমে যাক। পাকিস্তানের ভেতর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে হোয়াইট হাউসে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আমি দুটি দেশকে খুব ভালো করে চিনি, আমি চাইবো ওরাই সমাধান করুক, আমি চাই ওরা থেমে যাক। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। একটু যে প্রসঙ্গে আসি শুরুতে, মানবেন্দ্র দেব, আপনি তো বর্তমানে ভারতে অবস্থান করছেন। যদি একটু আপনার কাছে জানতে চাই, আপনি যেইখানে অবস্থান করছেন নিশ্চয়ই অনেকের সাথেই কথা হয়, স্থানীয়দের সাথে, ভারতীয়দের সাথে। এই যে ভারত পাকিস্তান যে বর্তমান পরিস্থিতি, এমনকি যদি বলি যে ভারত বাংলাদেশের সম্পর্কের যে বর্তমান পরিস্থিতি, এক ধরনের টানাপোড়েন চলছে, বিভিন্ন সময় সীমান্তে নানা ঘটনার জন্ম হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তারা আসলে কতটা কনসার্ন অথবা কি কথা হয় তাদের সাথে যদি একটু বলতেন মানবেন্দ্র দেব। ধন্যবাদ। আমি এখন চেন্নাইতে চিকিৎসার জন্য এসেছি, কিন্তু যখন হাসপাতাল বা অন্যান্য জায়গায় যখন কথা হয়, স্বাভাবিকভাবেই হচ্ছে যে তারা তাদের যে জাতীয় স্বার্থ, ওই জায়গা থেকে তাদের অবস্থানটা তারা বলে। কিন্তু যেই পরিমাণ টেনশন আমাদের দেশে, আমাদের মিডিয়া, ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান এই সম্পর্কগুলি নিয়ে যতখানি উদ্বেলিত বা উৎকণ্ঠা প্রকাশ করে, সেই জায়গা থেকে বিবেচনা করলে যে এদের উৎকণ্ঠার মাত্রাটা খানিকটা কম। যদিও এটা কিন্তু সমগ্র ভারতের অবস্থা না। যদি চেন্নাইতে, তামিলনাড়ুতে একরকম বা সাউথ স্টেট গুলাতে একরকম, কিন্তু যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বা গুজরাট বা এই যে সেভেন সিস্টার্স, এই অঞ্চলগুলোর বিবেচনা যদি করেন, উত্তরপ্রদেশ এই অঞ্চলগুলোর বিবেচনা যদি করেন, সেখানে কিন্তু এইটা এক ধরনের উগ্র জাতীয়তাবাদকে উস্কানো, এটা এদের মিডিয়া করছে।
সেই জায়গায় এই ঘটনাগুলো তারা ভয়ঙ্কর ভাবে আছে, এবং আমরা কিন্তু খবরগুলোতে দেখতে পাচ্ছি গুজরাটে কি ঘটনা ঘটছে। সেখানে শুধুমাত্র বাংলাদেশি নয়, পশ্চিমবঙ্গের মুসলিমদেরকেও কিন্তু সেখানে বাংলাদেশি বিবেচনায় তাদেরকে কিন্তু পুশব্যাকের নামে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ হচ্ছে। কিন্তু এটা আবার সব রাজ্যের অবস্থা একই রকম নয়। ধরেন যে এইখানকার মানুষ কিন্তু অতখানি উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের এই কনসার্নের মধ্যেই প্রায়োরিটি লিস্টে এটা খুব বড় জায়গায় নেই, জি এবং এখানে কমিউনাল হারমোনিও একটা স্থিতিশীল জায়গায় আছে। জি তো মানবেন্দ্র দেব, যদি একটু আসি আপনার কাছে, এই যে ভারত পাকিস্তান সংঘাত হচ্ছে এমন একটা সময় যখন দুটি দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক একটি স্পর্শকাতর অবস্থানে রয়েছে আমরা যদি বলি, এখন বাংলাদেশের এই বিষয়ে ভারত পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান অথবা তাদের কর্মকাণ্ড কার্যক্রম, তাদের বক্তব্য কিভাবে দেখছেন এবং আসলে কেমনটা হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। ধরেন যে ভারত বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক, এই সময়ে ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ অবস্থা চলমান, এই জায়গাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরো বেশি স্মার্ট হওয়ার উচিত ছিল। এবং একটা, যদি এখানে ভারত পাকিস্তানের মতো দুইটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এবং এবং এই ভারতীয় উপমহাদেশের মধ্যে, এবং সেইখানে আমরা প্রতিবেশী হিসেবে এইখানে কোনোভাবেই যুদ্ধ কাম্য নয়, এবং এইটা খুব বোল্ডলি অন্তর্বর্তী সরকার কিন্তু বলে নাই, তারা একটা স্টেটমেন্ট দিয়েছে। এবং ধরেন যে এটা আমাদের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রেসের সামনে এসে বলেছে, তারা বিবৃতি দিয়েছে, কিন্তু বিষয়টা আরো প্রম্পট হওয়া খুব জরুরি ছিল। কারণ এই ভারত পাকিস্তানের যে যুদ্ধ বা এই যে টেনশন, এই টেনশনটা কিন্তু মারাত্মকভাবে বাংলাদেশের উপরে এর একটা ভয়ঙ্কর রকমের এর একটা অভিঘাত আছে। এবং অলরেডি আপনারা দেখেছেন যে স্টক মার্কেটে এর প্রভাব পড়া শুরু করেছে, এবং বাজারে এর প্রভাব পড়া শুরু করবে, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি, সব জায়গাতেই এর ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা বিরূপ প্রভাব পড়বে। এবং যেই সময় হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক স্মরণকালের সবচাইতে খারাপ অবস্থায় বিরাজ করছে। এবং আমি একটা ইনফরমেশন শুধু আপনাদেরকে দিতে চাই যে এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে যে মক ড্রিলের বিষয়টা ভারতের বিভিন্ন শহরে সংগঠিত হয়েছে, যে একটা যুদ্ধ হবে তার জন্য একটা মক ড্রিল তারা করেছে, ব্ল্যাকআউটের একটা আবহ করেছে। যখন 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ও কলকাতাতে মক ড্রিল হয় না, আমি খবর নিয়েছি। মানে মক ড্রিলের এইটা ইস্টার্ন রেঞ্জের যে রাষ্ট্রগুলো আছে বা শহরগুলো আছে সেখানে এটা হবার কথা নয়, কিন্তু এবার কিন্তু কলকাতা সহ ইস্টার্ন জোনে তাদের যেই রাজ্যগুলো আছে বা গুরুত্বপূর্ণ শহরগুলো আছে সেই জায়গায় কিন্তু হয়েছে। এবং ধরেন আমরা একটা ভয়ঙ্কর যুদ্ধ অবস্থা দেখছি, তারা হচ্ছে ক্ষেপণাস্ত্র হামলা করেছে কাশ্মীর বর্ডারে, মানে প্রতিনিয়ত গোলাগুলি চলছে, হেভি মর্টার শেল চলছে, কিন্তু যে রকম হেভি আর্মি মুভমেন্ট হওয়ার কথা পাকিস্তান সীমান্তের কাছে, তার চাইতে বেশি সৈন্য কিন্তু ভারত শিলিগুড়ি, আসাম সহ আমাদের বর্ডারের কাছে করে রেখেছে। তো সুতরাং এটা কিন্তু এক মাস আগেই কিন্তু এটা কিন্তু তারা ঘোষণা দিয়েই করেছে, তাদের মিলিটারি মুভমেন্ট কিন্তু ওই অঞ্চলগুলোতে হয়েছে। সুতরাং এখানে একটা ভয়ঙ্কর রকমের টেনশন চলতেছে, এবং সেই জায়গায় আমাদের কোনোভাবেই যুদ্ধকে দাওয়াত দেওয়া উচিত নয়। যুদ্ধ এমনিতেই খুব ভালো বিষয় নয়, যুদ্ধ আসলে ধ্বংসই ডেকে আনে। এবং সেই জায়গায় যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, সেই জায়গায় আমাদের অবস্থানটা আরো সতর্ক, আরো সতর্ক এবং নিরপেক্ষভাবে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে, এবং দুই পক্ষকেই এটা সমাধান। কারণ হচ্ছে যে আমরা সন্ত্রাসবাদ চাই না, আমরা যুদ্ধ চাই না। আমাদের যে বাংলাদেশের যে ঘোষিত পররাষ্ট্রনীতি, সেখানে সবার সাথে বন্ধুত্ব
সত্যতার নীতি আমাদের আমাদের অনুসৃত নীতি। সুতরাং সেই জায়গা থেকেই আমাদের সতর্ক, এবং ইভেন আমাদের মিডিয়া এবং আমাদের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা যেই ধরনের আনঅফিসিয়াল বক্তব্য বলেন, কিন্তু আমি যেই বক্তব্য বলবো সেটা তো আসলে শুধুমাত্র আমার বক্তব্য না, সেটা কমিউনিস্ট পার্টিরও বক্তব্য, মানে যেহেতু আমি কমিউনিস্ট পার্টিকে রিপ্রেজেন্ট করি। সুতরাং এই জায়গাতে এই এই জায়গায় যে কর্তা ব্যক্তিরা আছেন তারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি যেইভাবে কথা বলেন, সেটা আসলে এই দুই দেশের মধ্যে টেনশনকে আসলে বাড়ায়। এবং ধরেন যে মিডিয়াগুলো, মানে এটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়া, সেইটা খুবই রেসপন্সিবল আচরণ করছে বলে আমার মনে হয় না। এবং দেশ হিসেবে, জাতি হিসেবে আমাদেরকে আরো রেসপন্সিবল আচরণ করা উচিত বলে আমি মনে করি। জি, মানবেন্দ্র দেব, আপনাকে ধন্যবাদ। সৈয়দ লিটু, আপনার কাছে আসি, একই বিষয় একটু সাথে যোগ করি। এই যে ভারত পাকিস্তান পরিস্থিতি, কি মনে হচ্ছে কি আরো খারাপের দিকে যাবে? সীমান্তে কি আসলে সংঘাতের দিকে এগোবে কিনা ভারত পাকিস্তান, কি মনে হচ্ছে সর্বোপরি যা দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আশফাক ভাই, সেই সঙ্গে সহ আলোচক মানবেন্দ্রকেও শুভেচ্ছা। দেখেন, দুইটা অংশ আছে। একটা হচ্ছে যে যুদ্ধটা কতটুকু মানে কত দূর পর্যন্ত যাবে, এইখানকার উত্তরটা হচ্ছে যে এইটা কিন্তু ক্রমাগত একটু আনসার্টেন হয়ে যাচ্ছে। যেমন প্রথম দিকে কিন্তু বা গতকাল পর্যন্ত আমাদের ধারণা ছিল যে এই যুদ্ধটা খুব বেশি দূর হয়তো যাবে না, কারণ যেহেতু ভারত মানে এই যুদ্ধের যে কারণ দেখিয়েছে, সেই কারণটা হচ্ছে কাশ্মীরে জঙ্গি হামলা হিন্দুদের উপরে, বিশেষত ইন্ডিয়ান হিন্দুদের উপরে। তো সেই হিসাব করতে গেলে আমরা চিন্তা করতেই পারছিলাম যে এই যুদ্ধটা কাশ্মীরের বাইরে ভারত নিতে পারবে না। আবার একই সঙ্গে পাকিস্তানের যে অবস্থান, পাকিস্তানের অর্থনৈতিক যে অবস্থা, যদিও তারা সামরিক ভাবে মোটামুটি শক্তিশালী, কিন্তু তারপর তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা বা অন্যান্য যে তাদের যে মানে দেশের অবস্থান, তাতে করে তারা মানে ভারতে সরাসরি আক্রমণ করতে যেতে পারবে না। তারা হয়তো ডিফেন্সিভ খেলবে, ভারত আক্রমণ করলে তারা আক্রমণ ঠেকাবে। এবং সেই অর্থে ইন্ডিয়ার এই আক্রমণটা খুব বেশি দিন যাবে না, এটাই আমাদের ধারণা ছিল। এখন পর্যন্ত যদিও সেরকমই আছে, কিন্তু তারপরেও আজকে দেখা গেল যে ভারত কিন্তু মানে আজাদ কাশ্মীর থেকে বের হয়ে, যদিও ছোট ছোট, তারপরেও মানে একেবারে সেই আপনার মানে লাহোর করাচি পর্যন্ত চলে গেছে ড্রোন নিয়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ যত কমই হোক বা যাই হোক, তারা কিন্তু মানে প্রবেশ করেছে। তো একটা দেশের রাজনীতিতে তো মানে কিছু সামরিক মানে কৌশল তো শুধুমাত্র সামরিক শক্তি বা বা পরিকল্পনার উপরে সবসময় নির্ভর করে না। জনগণের মানে চিন্তা, জনগণের মানে কি বলে ভাবনা, সেই সঙ্গে মানে তাৎক্ষণিক উদ্ভূত পরিস্থিতি, এইগুলোর উপরও নির্ভর করে। তো ভারত যদি এভাবে এই ক্ষুদ্র হোক বা বড় আকারে হোক, যদি এভাবে পাকিস্তানের মানে বেশি দূর পর্যন্ত ঢুকে যায়, তাহলে তো পাকিস্তানের একটি মানে সর্বাত্মক অবস্থান নেওয়া ছাড়াও কোনো পথ থাকবে না। তো সেদিক বিবেচনায় আবার মনে হচ্ছে যে ভারত কোথায় কোনো বড় পরিকল্পনা করেই এগিয়েছে। তো এইখানে আমি একটা কথা মানে মানে ভাবছি, সেটা হচ্ছে আমার মনে হয় কি যে আসলে আমার মনে হয় ভারতের বোধহয় একটা বড় যুদ্ধ করা বা একটু বেশি সময় নিয়ে যুদ্ধ করা ছাড়া বোধহয় তার কোনো পথও নাই। মানে এটা তাদের রাজনৈতিক বিবেচনা। আমি আমি একটা মানে আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, দেখবেন যে গত 4-5 বছরে মানে মোদির মানে প্রায় অর্ধেক সময় থেকেই আপনি দেখবেন পাকিস্তান তার বর্ডারের কাছাকাছি এসে 2-3টা ঘটনা কিন্তু বেশ কিছুদিন আগে ঘটেছে। 2-3 জন ভারতের সৈন্যকে তারা কিন্তু মেরে ফেলেছিল। এর মাঝখানে কিছুদিন আগেই চীন কিন্তু অনেক বা ভারতের অনেকটা ভিতরে ঢুকে গিয়েছিল। তো এইসব ঘটনায় কিন্তু ভারত খুব মানে মানে কার্যকর বা ভারতের জনগণ খুশি হবে বা তাদের তারা সন্তুষ্টি প্রকাশ করবেন এমন কোনো পদক্ষেপ কিন্তু সেই সময় ভারত নিতে পারেনি। তারপরে আরেকটা ঘটনা ঘটেছে এই যে বাংলাদেশের সরকার পরিবর্তনটা ভারতের জন্য, যদিও এটা ভিন্ন দেশ হলেও বিভিন্ন রাজনৈতিক কারণে, যেটা আপনি জানেন, সবাই জানে, যে ভারতের জন্য এই পরিবর্তনটা মোটেই কাঙ্ক্ষিত ছিল না। এই সব কয়েকটা ঘটনার বিবেচনায় এই ঘটনাগুলো মানে এই মোদী সরকারের সামরিক ব্যর্থতা, সেই সঙ্গে কূটনৈতিক ব্যর্থতা, সেই সঙ্গে এই যে আমরা যাকে বলি গোয়েন্দা ব্যর্থতা,
এইভাবেই কিন্তু ভারতীয় মানে জনগণ, বিশেষত ভারতীয় অন্যান্য বিরোধী পক্ষ, রাজনীতিক এবং ভারতীয় জনগণও মোটামুটি সেইভাবেই কিন্তু বিবেচনা করছেন বলে আমরা মানে জি, জানতে সৈয়দ পারছি। লিটু, আমি একটু তো যোগ করি, আপনি এই যে কথাগুলো বলছেন, যে জি, একটু যদি যোগ করি, জি, ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ভারত পাকিস্তানকে থামার আহ্বান জানিয়েছেন। এখন ট্রাম্পের এই আহ্বান আপনার কি মনে হয় যে বর্তমান যে পরিস্থিতি চলছে, অথবা যদি বলি এখনই ইমিডিয়েটলি আসলে কতটা শুনবে দেশ দুটি, আপনার কাছে কি মনে হয়? জি, হ্যাঁ, আমি সেখানে আসছি। তো এই যে সামগ্রিক যে পরিস্থিতি এই সরকারের এবং আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয় মোদী সরকার এই মুহূর্তে মানে আপনার যুদ্ধ থামাতে পারবে না। তাকে ছোট হোক বড় হোক, তাকে এই মানে যুদ্ধটাকে যদি কন্টিনিউ করতেই হবে, তার মানে আভ্যন্তরীণ রাজনীতিকে তার নিয়ন্ত্রণে নেবার জন্য। এটা আমার বিশ্বাস। আর পাকিস্তানের অবস্থাও কিন্তু সেই রকম। তার আভ্যন্তরীণ এই যে আপনার ইমরান খান ইস্যুতে, তারপরে তাদের নির্বাচন সামনে, সবকিছু মিলিয়ে তারাও কিন্তু মানে চাইবে যে এক ধরনের একটা পরিস্থিতি মানে আরো কিছুদিন বিরাজ করুক। তারা এই সুযোগে জনগণকে মোটামুটি একটু আস্থায় নিয়ে তারা রাজনৈতিক ভাবে একটু মানে কি বলে স্টেবল হবার চেষ্টা করবেন। এই রাজনীতিটা আমার মনে হয় মানে যতটা না ভারত পাকিস্তান যুদ্ধ, তার চাইতে বড় ভারত পাকিস্তানের আভ্যন্তরীণ মানে সরকারি রাজনীতি। তো সেই বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে না যে এই যুদ্ধটা খুব শীঘ্রই থামবে। আর ট্রাম্পের অবস্থান তো জানেনই, এই যুদ্ধটা তো মানে হবে, করতেছে আরো আরো তো 15 দিন আগে থেকে। তো তখন তো ইয়েরা কোনো ব্যবস্থা নেয় নাই, ট্রাম্প প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে তখন সে এসে বলছে এটা লজ্জার, অথবা এটা চলতে দেওয়া উচিত না। তার মানে কি, নামিয়ে দিয়ে পেছন থেকে মানে নিজেকে একটু সাধু বানানো আর কি। ব্যাপারটা আমেরিকার যে স্বভাব, সেটাই করছে। তবে ভারত মানে আমার কাছে মনে হয় ভারত খুব একটা আমেরিকাকে যে মানে খুব বেশি সমীহ করে, তাদের কথা শুনবার জন্য খুব ব্যস্ত থাকে, ব্যাপারটা সেরকমও না। ভারতের মানে আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতিটা কিন্তু মানে সামগ্রিক। তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখে, তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখে, তারা মানে এশিয়াতেও মানে নিজেদের একটি মানে ভালো অবস্থান জানান দিতে চায়। সব মিলিয়ে তারা ভারতকে খুব বেশি কেয়ার করে, এটা আমার কাছে মনে হয় না। আহ, সেই সেই আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা মোদী সরকার নিজেই নেবে। তবে এই ছোট একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে দেখেন, তারা কিন্তু যাই বলেন না কেন, এই যত আমরা আলোচনা করি, তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন সবাই মিলে। আজকের দিনে কিন্তু মোদী সরকার বোধহয় মিটিংটা হয়ে গিয়েছে, তারা সর্বদলীয় কিন্তু মিটিং ডেকেছে একটা। তারা সবাই মিলে তাদের দেশের মানে তার প্রতিদ্বন্দ্বী দল, তাদের মানে সহযোগী দল, সবাইকে নিয়ে তারা সিদ্ধান্ত নেবে। এবং সেই সিদ্ধান্তে তারা যেটা ভালো মনে করবে সবাই মিলে, তারা কিন্তু সেই সিদ্ধান্তই নেবে। সুতরাং এখানে মানে তাদের মধ্যে যে একটা গণতান্ত্রিক চিন্তা আছে, সেই চিন্তাটা কিন্তু তাদেরকে একটি মানে ন্যায্য মানে পথের দিকে কিন্তু ন্যায্য মানে দিকে নিয়ে যাবে, মানে পথের দিকে, যেটা হয়তো আমাদের অনুমান অথবা আমাদের পূর্ব অভিজ্ঞতা এগুলোর চাইতে তারা তাদের আভ্যন্তরীণ বিবেচনাটা অনেক বেশি করে করবে, তাদের অন্যান্য সব দিক বিবেচনা করে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক। সেই বিচারে আমার মনে হয় যে এই যুদ্ধটা মানে নির্ভর করবে তাদের মানে সবার মতামতের সিদ্ধান্তের উপরে। উপরে। এবং এই আর কি। জি, সৈয়দ লিটু, আপনাকে ধন্যবাদ। মানবেন্দ্র দেব, আপনিও থাকবেন। আমাকে একটি বিরতি নিতে হবে, আমি বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি বিরতির পর একটু মানবেন্দ্র দেব আপনার কাছে আসি, বাংলাদেশের প্রসঙ্গে আসি, একটু ভারত পাকিস্তান নিয়ে কথা বলছিলাম আমরা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশ ছেড়েছেন, সঙ্গে তার ছেলে ও শ্যালকও ছিলেন। সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব। পুরো ঘটনাটির ব্যাপারে আপনি কিভাবে দেখছেন, কি বলবেন মানবেন্দ্র দেব? এটা হচ্ছে গিয়ে ওনার বক্তব্য খুবই হাস্যকর। মানে যেই কারণে উনি বলুক না কেন, ওনার বক্তব্য খুবই হাস্যকর। কারণ যদি উনি মনে করে যে আব্দুল হামিদ সাহেবের দেশ ছাড়াটা, এয়ারপোর্ট ক্রস করাটা, ইমিগ্রেশন পার হওয়াটা খুব অন্যায় হয়েছে বা তাকে যেতে দেওয়া উচিত ছিল না, তাহলে
সেটা যদি ব্যর্থতা হয়, সেই ব্যর্থতায় প্রথম তাকেই পদত্যাগ করার উচিত ছিল, যদি এটা তার গভর্নমেন্টের প্রিন্সিপাল হয় যে তাকে যেতে দেয়া হবে না। কারণ আর আব্দুল হামিদ সাহেব এমন কেউ নন যে যাকে হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ চেনে না। রাষ্ট্রপতি হলেও উনি কিন্তু যেহেতু দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং তার হিউম্যানাস বক্তব্য বা অন্যান্য কর্মকাণ্ডের জন্য উনি প্রত্যেকের কাছে পরিচিত জন। তো সুতরাং তাকে যে কেউ রাস্তা দিয়ে গেলে দেখতে পায়। আর আর এয়ারপোর্ট তো একটা অন্যরকম বিষয়। যদি আমি ভাবি যে রাষ্ট্র তাকে অ্যালাউ করছে না কিন্তু তারপরে ইমিগ্রেশন ক্রস করেছে, তাহলে তো রাষ্ট্র ইজ ইন ডেঞ্জার। মানে এই এয়ারপোর্ট, এই ইমিগ্রেশনের মধ্যে দিয়ে যে কোনো কিছু হতে পারে। মানে এখানে সন্ত্রাসী যেতে পারে, অমুক মানে আতঙ্কবাদ, মানে ওটা কি বলে, উগ্রবাদীরা আসতে পারে, জঙ্গিরা আসতে পারে, বিভিন্ন কিছু এই এয়ারপোর্ট দিয়ে হতে পারে। যদি সরকারের পলিসি থাকার পরেও এর মধ্য দিয়ে আমাদের আব্দুল হামিদ সাহেব, মানে তার বাধা থাকা সত্ত্বেও যদি উনি চলে যেয়ে থাকেন, তাহলে তো অবশ্যই এটা হচ্ছে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টারই পদত্যাগ করা উচিত। এটা নিয়ে ওনার আর কথা বলারই সুযোগ নাই। এটা হচ্ছে এক নাম্বার বিষয়। আর 2 নাম্বার বিষয় হচ্ছে যে আব্দুল হামিদ সাহেব দেশ ছেড়েছেন, এবং সেটা কি কারণে ছেড়েছেন মানে সেটা হচ্ছে গিয়ে আলাদা বিষয়। ওনাকে যেতে যাওয়া উচিত হয়েছে কি হয়েছে না সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি এটা অপরাধ হিসেবে ওই 3 জন পুলিশ কর্মকর্তার, এসবি সহ 3 জন পুলিশ কর্মকর্তার চাকরি যে থাকে, বরখাস্ত হয়ে থাকেন, তাহলে প্রথম বরখাস্তটা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার হওয়ার উচিত ছিল। আর যেটা হচ্ছে আসলে আমাদের দেশের সরকারটা আসলে কে চালায়, সেটাই তো একটা বড় প্রশ্ন। কখনো ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা এনসিপির নেতারা এক একটা বলেন যে আমরা আপনাদেরকে অ্যাপয়েন্ট করেছি, আবার অনেক সময় দেখা যায় যে আমাদের খুব গুরুত্বপূর্ণ লোকজন বলে যে আমাদের কাউকে বদার করার সময় নেই। যখন রোহিঙ্গা ইস্যুতে বা আরাকান আর্মির সাথে আলোচনার ইস্যুতে আমাদের নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে উনি কারোর সাথে কোন রাজনৈতিক দল বা কোন অংশীজনের সাথে আলোচনার প্রয়োজন মনে করেন না। ওনার কে কি বললো সেটাতে ওনারা কিছু মনে করেন না। সুতরাং কোত্থেকে এই যে এটা তো একটা স্পর্ধার বিষয়, সুতরাং এই বিষয়গুলো কোত্থেকে আসে? সুতরাং মানে এক হচ্ছে গিয়ে নিচে এনসিপি আর ওপরে কারা, সেটা তো আসলে আমরা বলতে পারছি না এখন। এই জায়গাটা হচ্ছে এই সরকার তার সিদ্ধান্ত, তার যে কর্মপরিকল্পনা বা তার অ্যাকশন কোত্থেকে নিচ্ছে, কার সিদ্ধান্তে নিচ্ছে, মানে এটা আসলে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন, একটা ধোঁয়াশার বিষয়। আর এখানে ডেফিনেটলি আপনার যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ওইটা বলে থাকেন, তাহলে নিশ্চয়ই আমার দেশের নিরাপত্তা, আমার দেশের বিমানবন্দর বা বর্ডার তো আসলে ক্রাইসিসের মধ্যে আছেই। এবং সেখানে যখন মিয়ানমার সীমান্তের টেনশন চলতেছে, ভারত সীমান্তের টেনশন চলতেছে, এবং সেই জায়গায় এরকম বক্তব্য আমাদেরকে তো আরো বেশি আতঙ্কিত করে তুলছে। জি, মানবেন্দ্র দেব, ধন্যবাদ। সোহেল লিটু, একই বিষয় আপনি কি বলবেন এই ব্যাপারে? আপনাকে আবারও ধন্যবাদ। দেখেন, আমি এই যে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই 3 জন যদি এখন এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারতেন, তাহলে সেটাকে গণতন্ত্র বলা যেত। দেখেন, এই লোকটি সাবেক আমাদের সাবেক প্রেসিডেন্ট, তার নামে কি কোনো দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া ছিল? সেটা তো নাই। তো তার নামে কোনো দেশটাকে নিষেধাজ্ঞা নেই, তারপরে তাকে যেতে দেওয়া হবে না, বা যেসব কারণে যেতে দেওয়া যায় না আদালতের, এরকম কোনো হুলিয়া কি আছে তার বিরুদ্ধে? যদি তা না থাকে, তাহলে যদি তাকে যেতে না দেয়, তাহলে তো ওই 3 জন যারা যেতে দিবে না তারা তো আইন ভঙ্গকারী হবে। আবার এই ধরনের কোনো আদালতের হুলিয়া এবং আইনি নিষেধাজ্ঞা না থাকার পরেও যেতে দেওয়ার কারণে যদি কারো চাকরি যায়, তাহলে তারা যদি যে চাকরি গেল তার তো ক্ষমতার অপব্যবহার করার জন্য নিঃসন্দেহে তিনি শাস্তির যোগ্য। তো এগুলা তো
মানে গণতন্ত্রের বিচার করতে গেলে তো ওই তিনজনের এখনই স্বরাষ্ট্রমন্ত্রীর নামে মানে মামলা করা উচিত। সৈয়দ লিটু, এবং স্বরাষ্ট্রমন্ত্রী জি আপনি যে কথাটি বলছেন আমি একটু দর্শকদের এসে বলি যে এসবি প্রধান গোলাম রসুল BDNews24.com কে বলেছেন তিনি গত রাতে দেশের বাইরে গেছেন এবং ওই প্রতিবেদনের মধ্যেই রয়েছে যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেয়া হয়েছে। জি লিটু বলুন। জি, সৈয়দ লিটু, তো তাহলে এই কথা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা মানে কি বলবো ওনাকে যদি আমি এখন মানে মানে কি বলে একটা মানে কোনো মানে জোকার টোকারের সঙ্গে মানে করে তুলনা করি, সেটা তো আমার জায়গা থেকে করতে পারি না। সেটা করলে সেটা অন্যায় হবে, সেটা করা যাবে না। ওনাকে আমি একজন মানে বাংলাদেশের উপদেষ্টা মানে কি আমার দেশের উপদেষ্টা, এখানে তো মানে আমাদের নিজেদের সম্মান সম্মানের ব্যাপার। তো তাকে আমি আর কিছু বলতে চাই না। তবে এটুকু শুধু বলি যে তিনি যে কাজটি করেছেন মানে মব সন্ত্রাসীদের ভয়ে মানে সেই কাজটি তার জায়গা থেকে বা তার করা উচিত হয়নি। কারণ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত বড় দায়িত্বে আছেন, তাদের 10-20টা ছেলে এসে মেরে ধরে দিয়ে যাবে যে কেন তুমি যেতে দিছো, এই ভয়টা তার পাওয়া উচিত হয় না। কারণ এরকম একটা ভয় ছাড়া এরকম একটা কথা তার চেয়ারে বসে বলা যায় না। জি আর সৈয়দ একটা লিটু, কথা কি দেখেন, জি মানে যে ঘটনাগুলো ঘটতেছে না, আমরা কিন্তু মানে তার আগে একটু বলে নিই যে দেখেন এই যে মানে এই যে প্রেসিডেন্ট ইনাকে আমরা যেভাবে এই যে মিডিয়ার কথা সামান্য একটু বলি, দেখেন তাকে প্রত্যেকটা মিডিয়াতে আপনি দেখবেন মানে নিউজ গুলো এইভাবে আসছে যে মধ্যরাতে সাবেক প্রেসিডেন্ট চলে গেছেন, এই প্রেসিডেন্ট আব্দুল হামিদ চলে গেছেন, তারপরে গভীর রাতে চলে গেছেন, তিনি পালিয়ে গেছেন। মানে কথাটা এরকম যে তিনি পালিয়ে গেছেন। আচ্ছা, তিনি পালিয়ে কি করে গেলেন এই কথাটা কি কোনো মিডিয়া বলতে পারে? যেভাবে যে ভাষায় মানে কথা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী, তার জন্য যে আমি তো সমালোচনা করলাম, মিডিয়া কিভাবে বলতে পারে ভাই তিনি পালিয়ে কেমন কেমন করে গেলেন? তিনি তো মানে মানে ওই যে তারা তো বললেন যে তিনি তো মানে সর্বজন বিদিত একজন মানুষ। তিনি এয়ারপোর্ট দিয়ে পাসপোর্ট করে ভিসা করে তিনি গেছেন, তা তিনি পালিয়ে কিভাবে গেলেন? এই যে মধ্যরাতে যাওয়া বলতে পালিয়ে যাওয়া বোঝায়, মানে ব্যাপারটা তো এরকম সৈয়দ বোঝাতে লিটু, চাচ্ছে। এইখানে সবচেয়ে বড় যে প্রশ্নটি ওঠে আসলে আমার কাছে যেটা মনে হয় যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা বিগত সময় স্বরাষ্ট্রমন্ত্রী অথবা যিনি হন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি, তিনি দেশের বাহিরে যাবেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে অবগত নন, এই জায়গাটি আসলে মানে আমার একটু বুঝতে আসলে জটিলতা তৈরি হয় আর কি। সৈয়দ লিটু, না নিশ্চয়ই, মানে দেখেন এটাও তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তিনি জানেন না তো ভালো কথা, তিনি অনেক সময় এমনও হতে পারে তিনি সবকিছু জানবেন না, তাকে তার লোকেরা বা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন জায়গার লোকরা তাকে খবর দিবে, হয়তো তিনি সেভাবেও জানবেন। কিন্তু সেই লোকগুলো তাকে খবর দিবে কেন? কারণ এটা তো খবর দেওয়ার জন্য বলা নেই। তো যদি বলা না থাকে তাহলে তারা বলতে যাবে কেন? বলতে মানে আইন তো আর মানুষের মুখের কথায় চলে না, আইন তো একটা নিয়মে মানে কতগুলো গ্রামারে চলে। তো যেখানে যেটা বলার দরকার তারা সেখানে বলবে, যেখানে বলার দরকার সেখানে বলবে না। কিন্তু আমি যে দেখেন ওই যে মানে আমি বারবার ওই মিডিয়ার কথাটা আরো একবার বলবো যে আমি এখানে কষ্ট পেয়েছি মিডিয়া যেভাবে এই নিউজটা করেছে যে তিনি সাবেক 2-3 বারের প্রেসিডেন্ট, তিনি মানে কথাটা এইভাবে বলতেছে যে তারা মানে নিউজ গুলো যে তিনি পালায় গেছেন। তিনি পালায় কেমন করে গেলেন? তিনি তো মানে এয়ারপোর্ট দিয়ে গেছেন, এইভাবে তো নিউজ করা উচিত না। দেখেন একটা কষ্টের কথা শুধু 10 সেকেন্ডে বলে দিই আশরাফ ভাই, যে দেখেন ওই যে আগে আমরা নিউজ শুনতাম না, নিউজ মানে জানতাম যেভাবে কোনো ঘটনা ঘটলে আমরা রেডিওর খবরে জানতাম, অথবা এই যে মানে পত্রিকা যেগুলো পেপার গুলো ছিল আগে সেগুলোতে জানতাম। তখন আমরা খবর জানতাম, মানে কোথাও কিছু ঘটতো সেই খবরটা আমরা এই মানে পেপার বলতাম, তখন এই পেপারে পড়ে জানতাম এবং রেডিওতে খবরে জানতাম, বিবিসি বা ভয়েস অফ আমেরিকার খবরে শুনতাম, এগুলো শুনে জানতাম। এখন যেটা হয়েছে কি, এখন কিন্তু আর খবর প্রচারিত হয় না, এখন কিন্তু খবর পরিবেশন হয়। এই খবর পরিবেশনের যুগে কি হয়, ওই আমরা যেমন মানে খাবার পরিবেশনের জন্য রেস্টুরেন্টে বা আমাদের এই যে বাসায় আত্মীয়স্বজন আসলে একটা মানে পোলাও রান্না করলে সেই পোলাওটা কতটা মানে খেতে সুন্দর হবে তার চাইতে জরুরি হয়ে যায় আমাদের জন্য যে পোলাওটা রান্নার পরে তার উপরে একটু মানে ফুড কালার দিয়ে একটু বেরেস্তা দিয়ে কি করে আর দেখতে আকর্ষণীয় করা যায়, কি করে মানে দেখে যেন তারা ইমপ্রেস হয়। ব্যাপারটা এরকম হয়ে গেছে। এই পরিবেশনের যুগ আসছে। কোনো একটা নিউজ আমরা সঠিকভাবে কি আমরা পাই? আপনি একজন সাংবাদিক, আপনার মানে কিছু মানুষ তো আপনাদের মতো আছেনই যারা মানে খবর প্রকাশ করেন, প্রচার করেন। আর বেশিরভাগ মানে খবরই আমরা এখন মানে পরিবেশনা দেখছি, মানে একটু সেটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রং চং মেখে টেকে
কিভাবে মানে মানে পুরো সরকারটা চলছে যেন ফেসবুকের উপর, আর মানে বড় বড় মিডিয়া গুলো চলছে জি হচ্ছে সৈয়দ মানে লিটু, মানে ভিউকে মাথায় রেখে, ভিউ আপনার এই বাণিজ্য রেখে। ফেসবুকের প্রসঙ্গ এভাবে তো থেকে চলে না আসি। ভাই। জি সৈয়দ লিটু, আপনার ফেসবুকের প্রসঙ্গ থেকে আসি, আমি একটু মানবেন্দ্র দেব আপনার কাছে আসি। ফেসবুকের কথা বলছিলেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেন, আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেয়া হলো, এরপরও কি ইন্টেরিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে? তিনি আরও লেখেন যে সরি, হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন যে যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার নেই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এনসিপি এবং সরকারের মধ্যে কি কিছু চলছে আওয়ামী লীগকে কেন্দ্র করে, অথবা বিচার, নিষেধাজ্ঞা, এগুলো নিয়ে আপনার কি মনে হয় মানবেন্দ্র দেব? মানে এটা আমার আমার কাছে মনে হয় না যে খুব বড় টেনশন অন্তর্বর্তী সরকার বা এনসিপির মধ্যে চলছে। মানে এইগুলো যেটা হচ্ছে যে লিটু ভাই ভারত পাকিস্তানের যুদ্ধ বলতে গিয়ে বললো যে যুদ্ধটা তাদের এফোর্ট করতে হবে, বা এরকম কিছু স্ক্রিপ্ট বা সংবাদের বিষয় বললো যে পরিবেশনা, কারণ এরকম কিছু মানে সেটা হচ্ছে কি জনমত তৈরি করা বা একটা আবহ তৈরি করা। ধরেন যে এরকম ঘটনা এর আগে এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যেই যে ইস্যুতে এরকম ধরনের বাহাস বাহাস খেলা আমরা দেখেছি, তার মধ্যে একটা কিছু তৈরি হচ্ছে, একটা আবহ তৈরি হচ্ছে, একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে, তারপরে আসলে ওই বিষয়ে একটা অ্যাকশন মানে আমরা দেখেছি। তো সুতরাং ধরেন যে এখানে আমার আমার মনে হয় না যে এদের মধ্যে খুব বড় ধরনের দ্বিমত বা বিতর্ক আছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে একে অপরের পরিপূরক হিসেবেই কাজ করছে। কিন্তু যেখানে কথা ছিল আসলে অন্তর্বর্তীকালীন সরকার হবে বাংলাদেশকে গণতন্ত্রের ট্র্যাকে তোলার জন্য একটা ক্রেন, কিন্তু সেটা না হয়ে সে হচ্ছে গিয়ে বিশেষ বিশেষ গোষ্ঠী বা কাউকে কাউকে ট্র্যাকে তোলার রাস্তা, এবং তারা আবার সেই ক্রেনকে নিয়ন্ত্রণের যে বন্দোবস্ত তার মধ্যে আছে। এবং আমার কাছে আসলে এই যে এইটা খুব যে একটা একটা জিনিস তারা করতে চায় এবং তার গ্রাউন্ডটা যে করার জন্য যা যা করার সেরকম। এবং ধরেন যে তবে এই যদি সেই ধরনের কোনো ফারাক বা তফাৎ বা কোনো ডিস্টেন্স তৈরি হতো, তাহলে তো আসলে চিন্তা করেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন না আব্দুল হামিদ সাহেব যাচ্ছেন, কিন্তু হান্নান মাসুদ জানেন এটা হচ্ছে চুপ্পুর ফোনে বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে রাষ্ট্রপতি তার ফোনে হচ্ছে গিয়ে আব্দুল হামিদ সাহেব চলে গেলেন। আর লিটু ভাই তো আসলে বললেনই যে তার, এবং এসবি প্রধানও বলছে যে তার বিরুদ্ধে তো হামিদ সাহেবের বিরুদ্ধে তো কোনো নিষেধাজ্ঞা ছিল না যে ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। আর এটা অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার না জানার কোনো কারণ নাই। একজন সাবেক রাষ্ট্রপতি, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধান ছিলেন, এবং সে প্রোটোকলে তার মুভমেন্ট সেটা কিন্তু মানে হোম অ্যাফেয়ার্স এর মধ্যে চলে আসে, তার দায়িত্বের মধ্যেই চলে, সেটা জানেন না এটা যেমন বলতে পারেন না। আবার মাসুদ পুরা রাষ্ট্রপতি দপ্তরের খবর, এয়ারপোর্টের খবর এই সব জানেন, কারণ তারা পরিচালনা করেন। আর এর মধ্যে আমি কেমন করে বলি যে তাদের এই অন্তর্বর্তী সরকার আর এই এনসিপির মধ্যে দূরত্ব আছে, কিন্তু একজন আরেকজনের পরিপূরক হিসেবেই কাজ করছে এখানে। এবং সেটা যদি ভালোর জন্য হইতো তাহলে এটা মানে একটা ভালো ভালো হিসেবে বিবেচিত হইতো, কিন্তু সেই ভালোগুলো তো আসলে হচ্ছে না। জি এবং সেটা মানে অন্তর্বর্তী সরকার এবং এনসিপি দুইটাই তাদের প্রতি যে জাতির প্রত্যাশা ছিল সেটার সাথে খুবই অন্যায্য আচরণ করছে। এই মানে এইটা হচ্ছে আমার বিবেচনা। জি মানবেন্দ্র দেব, আপনাকে ধন্যবাদ। সৈয়দ লিটু, একই বিষয় আপনি কিভাবে দেখেন? আপনি যে বলছিলেন ফেসবুকের কথা এবং ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমি ওই যে জানি না মানে কি বলবেন, কিন্তু আমি
একটু মানে আপনার যে প্রশ্নটা করেছিলেন যে আপনি সরকার বিরুদ্ধে কোনো ইয়ে দেখছি কিনা, আমি কিন্তু একটা জিনিস দেখছি, এটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত বা ধারণা। আমার ধারণা যে এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচনের কথাটা বলা হচ্ছে, বলছে এই সময়ের মধ্যে ইউনূস সাহেব কোনো একটা মানে সে যে কোনো প্রক্রিয়াই হোক, নির্বাচনের মতোই কোনো একটা প্রক্রিয়া তিনি চলে যাবেন। এটা বোধহয় আভ্যন্তরীণ ভাবে তাদের একটি সিদ্ধান্ত। এবং তিনি চলে গেলে এই যে গ্রুপটা তাদের সরকারকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে, মানে যারা এখন এনসিপির বড় বড় দায়িত্বে আছেন, আমার ধারণা মানে তারা এই দায়িত্বটা নিতে চান। তারা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদেরকে মানে এখনই মানে বসিয়ে ফেলতে চান, ইউনূস সাহেবকে সরিয়ে। এরকম একটি মানে চিন্তা, এরকম একটি মানে ভাবনা অন্তত আমার মধ্যে কিন্তু ঢুকেছে। আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি সেরকম দিকেই যাচ্ছে, এবং সেই সব কারণকে সামনে, সেই সব বিষয়কে সামনে রেখে আমার মনে হচ্ছে অনেক কিছু সাজানো হচ্ছে। সরি, এটা মানে কারণ আপনি কিন্তু এর কিছু মানে ব্যাখ্যা কিন্তু আপনি নিজেও দেখবেন সাম্প্রতিক সময়ে যেসব বিষয় নিয়ে এই ছাত্র নেতারা মানে ছাত্র নেতা এখন তারা নেই, এখন তারা জাতীয় নেতা দলের বিবেচনায়। তো তারা যেভাবে কথা বলছেন তাতে করে তারা রীতিমতো ইদানিং মানে প্রধান উপদেষ্টাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, এবং প্রধান উপদেষ্টা মানে যেভাবে গুছিয়ে নিচ্ছেন, আপনি সেই জিনিসগুলো একটু খেয়াল করবেন। শুধু তার ওই যে মানে ট্যাক্সের ব্যাপার না, তার যেসব মানে কিছু নিজস্ব চিন্তা ভাবনা আছে, তার মানে আপনি একটা জিনিস মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা খেয়াল করবেন, যেসব বড় বড় মানে প্রোগ্রামে ডক্টর ইউনূস সাহেব যাচ্ছেন, প্রতিটি প্রোগ্রামে তিনি তার ক্ষুদ্র ঋণকে সেল করছেন। এমনকি বাংলাদেশে মানে স্বাধীনতার পরে আমরা গরিব ছিলাম এই কথাটা বলতে গিয়ে আমাদের মানে বিনিয়োগ সম্মেলনে তিনি বলেই ফেললেন যে আমরা এত গরিব ছিলাম, তারপরে ক্ষুদ্র ঋণ সুদ শেষ করতে মানে থেকে আমরা এইভাবে আসলাম। মানে তিনি ওখানেও সেই কথা বলেছেন। তিনি এই যে কিছুদিন আগে যে কুয়েতে যে সম্মেলনে গেলেন, সেখানেও তিনি তার এই ঋণের কথাই বলেছেন। তার মানে তিনি তার জায়গাগুলো পরিষ্কার করছেন। তিনি তার মানে কি বলে তার ইউনিভার্সিটি, তার গ্রামের নামে ইউনিভার্সিটি বলেন, তারপর আর্থিক প্রতিষ্ঠান বলেন, এরকম 3-4টা মানে কাগজপত্র করে নিয়ে তিনি কিন্তু তার জায়গাটা গুছিয়ে ফেলেছেন। তার মানে তিনি প্রস্তুত, এবং এই প্রস্তুত আমার ধারণা সরকারের ভিতর থেকে তাকে করা হচ্ছে, এবং এখানে একটা বড় পরিবর্তন আমার মনে হয় আসন্ন, এবং আসন্ন মানে অত্যাসন্ন, এবং সেই জায়গা থেকেই বোধহয় পরিকল্পনা সাজানো হচ্ছে। এটা মানে আমার ধারণা। জি, সৈয়দ লিটু, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমাদের সময় আজকে শেষ। নিশ্চয় অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে। মানবেন্দ্র দেব, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন, কথা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।